গুড মর্নিং। প্রিভিয়াস ক্লাসে আমরা অ্যাম্পিয়ার্স ল পড়েছি, তাই তো? ম্যাগনেটোস্ট্যাটিক্স অ্যাম্পিয়ার্স ল, যেখানে অ্যাম্পিয়ার্স লর সাহায্যে কোনো টরয়েড বা কোনো সলিনয়েডের অক্ষের উপর চৌম্বক ক্ষেত্র কত হয় সেটা আমরা বের করেছিলাম। আজকে আমরা পড়ব যে কোনো আধান বিশিষ্ট কণা যদি কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে গতিশীল হয়, তাহলে ওই ম্যাগনেটিক ফিল্ড আধানের উপর যে বল প্রয়োগ করে সে বলের মানটা আমরা বের করব। অর্থাৎ ফোর্স অন এ মুভিং চার্জ, ফোর্স অন এ মুভিং চার্জ ইন এ ম্যাগনেটিক ফিল্ড, তাই তো? অর্থাৎ কোনো কণা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে গেলে ম্যাগনেটিক ফিল্ড আধানের উপর বল প্রয়োগ করবে, তাই তো? তাহলে ধরো এম ভর বিশিষ্ট কণা, তো এই বলের রাশিমালাটা কত হয় না? ধরো এম ভর বিশিষ্ট কোনো এম ভর বিশিষ্ট এবং কিউ আধান বিশিষ্ট, এম ভর বিশিষ্ট এবং কিউ আধান বিশিষ্ট কোনো কণা ভি বেগে বি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্রবেশ করছে, বি চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করে। এম এম মাস আর কিউ চার্জ একটা কণা, কিউ চার্জের একটা কণা ভি স্পিড নিয়ে, ভি ভ্যালোসিটি নিয়ে হচ্ছে বি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্রবেশ করছে। তাহলে কণাটা যে বল অনুভব করবে ম্যাগনেটিক ফিল্ড দ্বারা, সেই বলের মানটা কত না? এফ ইজিক্যাল টু কিউ ভি ক্রস বি। এটা হচ্ছে বলের সমীকরণ। এখন দেখো, তাহলে যদি আমরা ধরে নিই যে তোমার ম্যাগনেটিক ফিল্ডটা বোর্ডের সাপেক্ষে উপর দিকে আছে, বোর্ডের সাপেক্ষে অর্থাৎ দুটো ডাইরেকশন পেয়েছিলাম। সাপোজ এই তলটার সাপেক্ষে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করতে মানে ডাইরেকশন বের করতে চাই, তাহলে হয় বোর্ডের সাপেক্ষে উপর দিকে হবে, না হয় বোর্ডের সাপেক্ষে নিচের দিকে হবে। তো আমরা ধরছি যে ম্যাগনেটিক ফিল্ডটা বোর্ডের সাপেক্ষে উপরের দিকে আছে এবং এই ম্যাগনেটিক ফিল্ডের সাথে কণাটা থিটা অ্যাঙ্গেলে প্রবেশ করছে। ম্যাগনেটিক ফিল্ডের সাথে কণাটা থিটা অ্যাঙ্গেলে যদি প্রবেশ করে, তাহলে এখানে আমরা সমীকরণটা কি লিখতে পারি? এফ ইজিক্যাল টু কিউ ইন্টু কিউ, এফ ইজিক্যাল টু কিউ ভি বি সাইন থিটা, ভি ক্রস বি, দ্যাট মিনস ভি বি সাইন থিটা। এটা হচ্ছে যে বলের মানটা, এটা বলছে বলের অভিমুখ, এখানে হচ্ছে বলের মান। তাহলে এখানে দেখো একটা একটা কন্ডিশন যদি আমরা ভাবি, যে যদি ভি ইজিক্যাল টু জিরো হয়, এখানে যে ভি ইজিক্যাল টু জিরো হয়, আমরা জাস্ট একটা একটা কেস দেখবো যে কোন ক্ষেত্রে বলের মানটা ম্যাক্সিমাম হয়, কোন ক্ষেত্রে বলের মানটা মিনিমাম হয় এবং কখন বলটা শূন্য হয়ে যায়। তাহলে ফার্স্ট কেসটা হলো যদি ভি ইজিক্যাল টু জিরো হয়, অর্থাৎ কণাটাকে আমরা জাস্ট আধান বিশিষ্ট কণাটাকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রেখেছি, কিন্তু আধানটা কোনো রকম গতিশীল নয়, আধানটা মুভিং করছে না, জাস্ট ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আধানটাকে রাখা আছে। সেই ক্ষেত্রে ভি ইজিক্যাল টু জিরো, তাহলে থেকে বলের মানটা কত হচ্ছে না? জিরো হচ্ছে। অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারবো যে কোনো আধান যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে স্থির থাকে, তাহলে ওই ম্যাগনেটিক ফিল্ড আধানের উপর কোনো বল প্রয়োগ করতে পারে না। কোনো আধান যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে স্থির থাকে, তাহলে ওই ম্যাগনেটিক ফিল্ড কোনো বল প্রয়োগ করতে পারে না আধানের উপরে। এটা ফার্স্ট কেস। সেকেন্ড, যে যদি থিটা ইজিক্যাল টু 0 ডিগ্রি হয়, থিটা ইজিক্যাল টু 0 ডিগ্রি হয় বা থিটা ইজিক্যাল টু 180 ডিগ্রি হয়, তাহলে দেখো এখানে সাইন সাইন 0 ডিগ্রি আর সাইন 180 ডিগ্রি ইজিক্যাল টু কত হয়? ভ্যালুটা জিরো হয়। সেই ক্ষেত্রেও এফ এর ভ্যালুটা কত হচ্ছে না? জিরো হচ্ছে। অর্থাৎ আমরা কি বলবো যে কোনো কণা যদি ম্যাগনেটিক ফিল্ডের সাথে সমান্তরালভাবে প্রবেশ করে, ম্যাগনেটিক ফিল্ডের সমান্তরালে প্রবেশ করে, বা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের যে ডাইরেকশন আছে তার অপোজিট ডাইরেকশনে সমান্তরালে প্রবেশ করে। মানে ধরো ম্যাগনেটিক ফিল্ডটা আমরা ধরেছি বোর্ডের সাপেক্ষে এরকম, তাহলে কণাটা হয় এইভাবে প্রবেশ করছে ম্যাগনেটিক ফিল্ডে, বা হচ্ছে কণাটা এদিক থেকে এইভাবে প্রবেশ করছে ম্যাগনেটিক ফিল্ডে। অর্থাৎ বলরেখার সাথে সমান্তরটা ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের সাথে যদি প্যারালাল হয়, তাহলে হচ্ছে কি তাহলেও ওই ম্যাগনেটিক ফিল্ড আধানের উপর কোনো রকম বল প্রয়োগ করতে পারে না। অর্থাৎ আধান দ্বারা রিয়েলাইজড ফোর্স কত? জিরো হয়েছে। তাহলে এখান থেকে এই সমীকরণ থেকে আমরা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা বের করতে পারি। এই সমীকরণ থেকে ধরো কোনো একটা আননোন ম্যাগনেটিক ফিল্ডে কোনো একটা আধান প্রবেশ করছে, তারপরে ওই আননোন ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখটা আমরা জানতে পারি কিভাবে না? জাস্ট আমরা ডাইরেকশনগুলো চেঞ্জ করে করে দেখব যে কোন ডাইরেকশনের জন্য আধানের উপর ক্রিয়াশীল বলের মান জিরো হচ্ছে। জাস্ট ভেরিয়াস ডাইরেকশনের জন্য আমরা আধানটাকে একটা সার্টেন ভেলোসিটি নিয়ে এন্টার করালাম, তাহলে যে কোন ভেলোসিটিটার জন্য, সরি মানে কোন ডাইরেকশনটার জন্য তোমার আধানের উপর ক্রিয়াশীল বলের মানটা জিরো হচ্ছে, যে ডাইরেকশনটার জন্য আধানের উপর ক্রিয়াশীল বলের মানটা জিরো হবে,
সেই ডাইরেকশনটাকে আমরা কি বলবো, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, বা তার অপোজিট ডাইরেকশনটাকে বলবো আমরা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। ঠিক আছে, তাহলে অর্থাৎ এই সমীকরণ থেকে আমরা কোনো আননোন ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখও বের করতে পারি। নেক্সট কন্ডিশন কি না, যদি থিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি হয়, তাহলে সাইন থিটা ইজিক্যাল টু কত হবে, সাইন 90 ডিগ্রি সমান কত হবে 1, আর এফ তখন ম্যাক্সিমাম হয়, এই ম্যাক্স ইজিক্যাল টু কত হবে কিউ ভি বি, তাই তো। অর্থাৎ আধান যদি ম্যাগনেটিক ফিল্ডের সাথে লম্বভাবে প্রবেশ করে, মানে ধরো এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, বোর্ডের সাপেক্ষে এইদিকে আধানটা যদি এইভাবে প্রবেশ করে, তাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে কত 90 ডিগ্রি। সেই ক্ষেত্রে কি হবে না, আধানের উপরে ম্যাগনেটিক ফিল্ড দ্বারা ক্রিয়াশীল হচ্ছে যে ফোর্সটা ম্যাক্সিমাম হবে, অর্থাৎ আধানটা সবচেয়ে বেশি বল অনুভব করবে যখন ম্যাগনেটিক ফিল্ডের সাথে লম্বভাবে প্রবেশ করবে, হয়েছে, তখন ভ্যালুটা হচ্ছে যে এটা। তো এখানে তাহলে এই সমীকরণ থেকে এই কেসটার জন্যে আমরা কোনো আননোন ম্যাগনেটিক ফিল্ডের জাস্ট মানটাও বের করতে পারি। কিভাবে না, ধর যদি কিউ ইজিক্যাল টু 1 হয় অ্যান্ড ভি ইজিক্যাল টু 1 হয়, তাহলে এফ ইজিক্যাল টু কত হচ্ছে বি, নয় কি? অর্থাৎ আমরা এই ডেফিনেশনটা দেবো যে একক আধান বিশিষ্ট কোনো কণা যদি একক বেগে কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা বিশেষ দিকে প্রবেশ করে, মানে বিশেষ দিকটা বলতে এটা হচ্ছে লম্বভাবে প্রবেশ করে, তাহলে ওই আধানটা যে বল অনুভব করবে সেই বলের মানটাই হচ্ছে ওই ম্যাগনেটিক ফিল্ডের মান, যেহেতু বি ইজিক্যাল টু এফ, আমাদের হচ্ছে মানে এফ ইজিক্যাল টু বি, বোঝা গেছে? তাহলে অর্থাৎ একটা বিশেষ দিকে কোনো বিশেষ দিকে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের সাথে লম্ব হবে একক আধান বিশিষ্ট কোনো কণা যদি একক বেগে প্রবেশ করে, তখন ওই বলের মানটাকে ক্রিয়া অনুভব বলের মানটাকে আমরা বলছি, ক্রিয়াশীল বলের মানটাকে বলছি ম্যাগনেটিক ফিল্ডের মান, হয়েছে? এখন যদি আমরা ডাইরেকশনের জাস্ট ফোর্সের ডাইরেকশনটার কথা ভাবি, দেখো এ ফিজিক্যালি কিউ ভি ক্রস ভি, তো ফোর্সের ডাইরেকশনটা আমরা জানি যে আমরা পড়েছিলাম ভেক্টরে, যে যদি এ ক্রস বি সমান হচ্ছে এ বি সাইন থিটা, তাই তো, বলছি এ ক্রস বি ইজিক্যাল টু এ বি সাইন থিটা, যদি এ বি সাইন থিটা এখানে একটা এন হ্যাট থাকে, তাই তো, অর্থাৎ আমরা ক্রস প্রোডাক্টে একটা নিউ ভেক্টর পাই, দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করে একটা আমরা নিউ ভেক্টর পাই, সাপোজ সেই ভেক্টরটার হচ্ছে ইউনিট ভেক্টর হচ্ছে এন হ্যাট। তো আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, যেহেতু দুটো ক্রস প্রোডাক্টে আমরা নিউ ভেক্টর পাই, তাহলে এ ক্রস বি ইজিক্যাল টু সি ভেক্টর, এটা হবে। তো এই সি ভেক্টরটার অভিমুখ কেমন হয় বলো, দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টে যে আমরা নিউ ভেক্টর পাই তার অভিমুখ কেমন হয় না, এই সি ভেক্টরটা হয় এর সাথেও পারপেন্ডিকুলার এবং বি এর সাথেও পারপেন্ডিকুলার, এটাই হচ্ছে সি ভেক্টরের নেচার। সি ভেক্টর এর সাথেও পারপেন্ডিকুলার হবে এবং বি এর সাথেও পারপেন্ডিকুলার হবে। তাহলে এখানেও নিশ্চয়ই সেম, যে তোমার বি ক্রস ভি করে না, বি ক্রস ভি এর ক্রস প্রোডাক্ট ভেক্টরটা হচ্ছে এফ, কিউটা তো এখানে স্কেলার কোয়ান্টিটি, তাহলে বি ক্রস ভি করে যে নিউ ভেক্টরটা পাচ্ছি সেটা হচ্ছে যে এফ ভেক্টর, অর্থাৎ বল ভেক্টর। অর্থাৎ আমরা বলবো যে যে বল ভেক্টরটা পাচ্ছি, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র দ্বারা আধানের উপর যে বল প্রয়োগ করছে সেই বলের অভিমুখটা কি হয়, ওই আধানটার গতিবেগের সাথে লম্ব হয়, বলের অভিমুখটা কেমন হবে, আধানের গতিবেগের সাথে লম্ব হবে। অর্থাৎ ছবিটা কেমন দাঁড়াবে, ধরো এই বোর্ডের উপরে আছে বি ভেক্টরটা অ্যান্ড ভি ভেক্টরটা, জাস্ট একটা জেনারেল আমরা ছবি আঁকছি, তাহলে বোর্ডের উপর আছে হচ্ছে বি ভেক্টর ভি ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এদের ক্রস প্রোডাক্টটা সবসময় কি হবে না, এটা হচ্ছে এ ভেক্টরটা দেবে, অর্থাৎ এ ভেক্টরটা ভি এর সাথেও পারপেন্ডিকুলার, এ ভেক্টরটা হচ্ছে বি এর সাথেও পারপেন্ডিকুলার, নয় কি? এটা হচ্ছে ছবি। তাহলে অর্থাৎ এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি অ্যান্ড এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, 3 ডাইমেনশনাল ফিগার যদিও। তাহলে কণাটার সরণ মানে আমরা কি বলবো, যে কণাটার জাস্ট চার্জ পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট কোনটা নয়, ভি এর ডাইরেকশনটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন, কারণ কোনো পার্টিকেল যখন ভেলোসিটি নিয়ে যায় তার ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন কোনটা হবে না, ভেলোসিটির যেটা ডাইরেকশন সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন। তাহলে চার্জ পার্টিকেলটার ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন যদি ভি হয় আর তারপর অ্যাকশন ফোর্স যদি এফ হয়, তাহলে দেখো এফ ফোর্সের জন্য ডিসপ্লেসমেন্ট যদি আমরা 1 সেকেন্ডের রেসপেক্টে ভি ধরে নিই, ঠিক আছে, 1 সেকেন্ডের রেসপেক্টে যেটা ভেলোসিটি সেটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তাহলে 1 সেকেন্ডের রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট ভি অ্যান্ড ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে এফ, তাহলে ওয়ার্ক ডান কত হবে, 0 হবে, কারণ ওয়ার্ক ডান ইকুয়াল টু আমরা কি বলবো, ওয়ার্ক ডান ইকুয়াল হচ্ছে এফ ডট ভি, এফ ডট ভি, এখানে অ্যাঙ্গেলটা এফ আর ভি এর মধ্যে কত 90 ডিগ্রি, অর্থাৎ ম্যাগনেটিক ফোর্স চার্জ পার্টিকেলের উপরে অ্যাক্ট হয়, বাট ওই ফোর্স কোনো ওয়ার্ক ডান করতে পারে না, জাস্ট ওয়ার্ক ডানটা 0 হয়।
তাই তো, এফ ডট ভি আর যেহেতু এফ ভি কস থিটা, থিটা যেহেতু 90 ডিগ্রি তাহলে হচ্ছে 0। অর্থাৎ যে কোনো ম্যাগনেটিক ফোর্স কোনো চার্জ পার্টিকেলের উপরে কোনো ওয়ার্ক ডান করতে পারে না। কারণ কি না, ম্যাগনেটিক ফোর্স অ্যান্ড ভেলোসিটি এই দুটো সবসময় পারপেন্ডিকুলারলি থাকে অ্যাকর্ডিং টু দিস কন্ডিশন। বোঝা গেছে? নেক্সট হচ্ছে যে তাহলে ম্যাগনেটিক ফোর্স দ্বারা ওয়ার্ক ডান কত হয়, সবসময় 0 হয়। এখন যে দেখো তাহলে একটা সার্টেন যে কোনো কেসে যে ম্যাগনেটিক ফিল্ড আধানের উপর যে বল প্রয়োগ করছে সেটা আমরা ন্যাচারালি বুঝবো কী করে, যে বলের অভিমুখটা কোন দিকে হবে। জানি যে ভেলোসিটির সাথেও পারপেন্ডিকুলার হবে এবং ম্যাগনেটিক ফিল্ডের সাথেও পারপেন্ডিকুলার হবে, বাট পারফেক্ট ডাইরেকশনটা কোন দিকে হবে সেটা আমরা যে ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল বা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অনুসারে আমরা সেটা বের করতে পারবো। কীভাবে না, বাম হাতে যদি আমরা তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাংশটিকে পরস্পর সমকোণে রাখি, তাহলে তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রকে নির্দেশ করে, তর্জনী যদি ওই জায়গার চৌম্বক ক্ষেত্র নির্দেশ করে এবং মধ্যমা যদি কণাটার গতির অভিমুখ, মানে ভিভি গতিবেগে প্রবেশ করছে সেই গতির অভিমুখকে নির্দেশ করে, তাহলে বৃদ্ধাংশটি কী করবে, ফোর্সের অভিমুখকে নির্দেশ করবে। ম্যাগনেটিক ফিল্ড দ্বারা কণাটার উপর যে ফোর্স প্রয়োগ হচ্ছে সেই ফোর্সের অভিমুখটাকে নির্দেশ করবে। ঠিক আছে, তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখকে নির্দেশ করলে, মধ্যমা কণাটার গতির অভিমুখকে নির্দেশ করলে, বৃদ্ধাংশটি কী করবে, কণার উপর প্রযুক্ত বলের অভিমুখকে নির্দেশ করবে। হয়েছে? তাহলে এই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুসারে কোনো কণা যখন যে কোনো অ্যাঙ্গেলে কোনো ম্যাগনেটিক ফিল্ডে প্রবেশ করছে, সে কণাটার উপর প্রযুক্ত বলের অভিমুখটা কোন দিকে হবে সেটা আমরা বের করতে পারবো। তো আমরা যে কেসটা পড়েছিলাম যে যদি লম্বভাবে প্রবেশ করে, সেই কেসটা আমরা দেখবো যে যদি লম্বভাবে প্রবেশ করে বা হচ্ছে যে কোনো অ্যাঙ্গেলে প্রবেশ করে, তো কণাটার গতিপথের তো পরিবর্তন হবে, গতিপথটার পরিবর্তন হবে। সে যে পথে প্রবেশ করছিল, যেহেতু তার উপর একটা বল প্রয়োগ করছে, তাহলে সে বলের অভিমুখটাই কী হবে, তার গতিপথের অভিমুখ, তাহলে গতিপথের পরিবর্তন হয়ে যাবে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে। তো ফার্স্ট কেস যে যখন আমরা যেটা পড়েছিলাম যে জাস্ট যখন 0 ডিগ্রি অ্যাঙ্গেলে বা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রবেশ করছে, তখন তো তারপর কোনো বল প্রযুক্ত হচ্ছে না। তাহলে যেহেতু 0 ডিগ্রি বা 180 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য কোনো বল প্রযুক্ত হচ্ছে না, মানে সে যেমন প্রবেশ করেছিল সোজা বেরিয়ে যাবে। হয়েছে? তো সেকেন্ড কেসটা আমরা করব যে যখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তখন কণাটার গতির অভিমুখ কেমন হবে। ম্যাগনেটিক ফিল্ড আমরা হেডিংটা কি দেবো, কণার গতির অভিমুখ, পাথ অফ দি চার্জ পার্টিকেল, path of the charge particle in magnetic field। ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কণার গতির অভিমুখটা কেমন হবে। ফার্স্ট কেসটা যদি আমরা করে নিলাম, সেকেন্ড কেসটা আমরা কি করব না, দেখো যে সাপোজ আমরা ধরছি যে ম্যাগনেটিক ফিল্ডটা বোর্ডের সাপেক্ষে এই বরাবর আছে, বোর্ডের সাপেক্ষে উপর দিকে লম্ব বরাবর আছে। তাহলে আমরা তো জানি লম্বকে আমরা কিভাবে দেখাই, ডট দিয়ে দেখাই। বোর্ডের সাপেক্ষে আপওয়ার্ড ডাইরেকশনে যদি হয়, তাহলে কণাটা যখন ধরো এইখানে আছে, কণাটা সাপোজ এইভাবে প্রবেশ করছে ভি বেগে, তো যখন কণাটা এইখানে আছে তখন যদি আমরা লেফট হ্যান্ড রুল অ্যাপ্লাই করি, তাহলে দেখো কি পাবো না, তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, তাহলে বোর্ডের সাপেক্ষে উপর দিকে হচ্ছে, তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখকে নির্দেশ করছে, আমরা ধরেছি চৌম্বক ক্ষেত্রটা এইভাবে আছে। মধ্যমা যদি কণার গতির অভিমুখকে নির্দেশ করে, মধ্যমা যদি কণার গতির অভিমুখকে নির্দেশ করে, অর্থাৎ জাস্ট এইভাবে বোর্ডের তলের উপরে এইভাবে প্রবেশ করছে, বোর্ডের তলটার উপরে, ঠিক আছে, এইভাবে, তাহলে দেখো বৃদ্ধাংশটি কি করবে না, কণার উপর প্রযুক্ত বলের অভিমুখকে নির্দেশ করবে, তাহলে নিচের দিকে, অর্থাৎ এফ এর ডাইরেকশনটা হচ্ছে এখানে এটা, বিটা হচ্ছে ডট বোর্ডের সাপেক্ষে এই বরাবর আছে। আচ্ছা, তাহলে যেহেতু কণাটা এইভাবে প্রবেশ করছিল বাট বলের অভিমুখটা নিচের দিকে কাজ করছে, তাহলে আমাদের এখানে কেসটা কি, যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রবেশ করবে, তাই তো, তাহলে যেহেতু বলটা নিচের দিকে কাজ করছে, তাহলে কণাটা জাস্ট তার পাথ থেকে এভাবে একটুখানি চেঞ্জ হয়ে যাবে, পাথ থেকে যে পাথে প্রবেশ করছিল তার থেকে বিচ্যুতি হয়ে যাবে। হয়েছে? তারপরে যখন সাপোজ আমরা আরেকটা পয়েন্ট ধরে নিলাম, এখানে আরেকটা পয়েন্ট যখন ধরছি, এখানেও আমরা লেফট হ্যান্ড রুলস অ্যাপ্লাই করব, যে তাহলে তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখকে নির্দেশ করছে, তাই তো, তাহলে বোর্ডের সাপেক্ষে এই বরাবর। আচ্ছা, তখন দেখো, তখন কণাটার গতিপথটা জাস্ট একটুখানি বেঁকে যাচ্ছে, অর্থাৎ কণাটার গতিপথটা মধ্যমা নির্দেশ করছে, এইভাবে থাকছে, তখন বৃদ্ধাংশটি কি করছে দেখো, আবার সেই এদিকে কাজ করছে, অর্থাৎ তখন বলের অভিমুখটা তখন এইখানেও কি করছে, এই বরাবর কাজ করছে, অর্থাৎ তখন আবার একটু বেঁকে যাচ্ছে এইভাবে।
তাহলে অর্থাৎ যে কোনো জাস্ট কণাটা তার গতিপথ থেকে বিচ্যুত হচ্ছে, এবং যে কোনো একটা বিন্দুর কথা যখন আমরা ভাবছি, বলের অভিমুখটা কী করছে, এরকম একটা সেন্টারের দিকে কাজ করছে। অর্থাৎ কোনো চার্জ পার্টিকেল যখন পারপেন্ডিকুলারলি কোনো ম্যাগনেটিক ফিল্ডে এন্টার করছে, তখন সে একটা বৃত্তাকার পাথ ফলো করছে। এইভাবে সেন্টার দিকে, এই বলটা সেন্টার দিকে কাজ করছে, বুঝছে, একটা বৃত্তাকার পাথ ফলো করছে। এবং এটা সবসময় সমবৃত্তীয় গতি হয়, কারণ এখানে কণাটার বেগের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে, একটা সমবৃত্তীয় গতি ফলো করবে, সমবৃত্তীয় পাথ একটা ফলো করবে গতিটা। তো তাহলে যেহেতু আমরা সেই আগের কন্ডিশনে এম ভর কিউ আধান ভি বেগে প্রবেশ করছে বি ম্যাগনেটিক ফিল্ডে, তাহলে বলের মানটা কত হবে? বলের মানটা হবে E ফিজিক্যাল টু কিউ ইন্টু ভি বি, হয়েছে কিউ ভি বি। আর দেখো এফ বলটা সেন্টার দিয়ে কাজ করছে, তাহলে যখনই কোনো কণা বৃত্তাকার পাথ ফলো করে, তখনই কণার উপর একটা অভিকেন্দ্র বল কাজ করছে। সেই অভিকেন্দ্র বলটাই এখানে সাপ্লাই দিচ্ছে কে না, ম্যাগনেটিক ফোর্সটা। ম্যাগনেটিক ফোর্সটাই হচ্ছে এখানে ওই সেন্ট্রিপিটাল ফোর্সকে সাপ্লাই দিচ্ছে। তাহলে আমরা কি বলবো যে কিউ ভিবি ইজিক্যাল টু এম ভি স্কোয়ার বাই আর। আমরা জানি যে এম ভর বিশিষ্ট কোনো কণা, এম মাসের কোনো পার্টিকেল যদি ভি ভ্যালোসিটি নিয়ে কোনো সার্কেলে রোটেট করে, আর রেডিয়াসের কোনো সার্কেলে রোটেট করে, তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স কত হয়? এম ভি স্কোয়ার বাই আর হয়। অর্থাৎ তাহলে কি পাচ্ছি, একটা ভি এখানে কেটে দাও, তাহলে হচ্ছে কিউ ইন্টু বি ইজিক্যাল টু এম ভি বাই আর, और আর ইজিক্যাল টু এম ভি বাই কিউ বি। অর্থাৎ যে বৃত্তাকার পাথটা ফলো করবে লম্বভাবে প্রবেশ করলে, সেই বৃত্তাকার পাথের রেডিয়াসটা কত হবে, সেই রেডিয়াসটা আমরা এই ইকুয়েশন থেকে বের করতে পারবো। তাহলে বৃত্তাকার পাথের রেডিয়াস যদি আর হয়, আর ইজিক্যাল টু এম ভি বাই কিউ বি, ওটাকে এইভাবেও লেখা অনেক সময় ভি বাই কিউ বাই এম ইন্টু বি। এই কিউ বাই এম রাশিটাকে কি বলা হয়? স্পেসিফিক চার্জ বলা হয়, কিউ বাই এম ইন্টু ভি। এটা হচ্ছে বৃত্তাকার পাথের ব্যাসার্ধ, কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যখন কোনো কণা লম্বভাবে প্রবেশ করছে। এখানে তোমাদের নিউমেরিক্যাল পড়ে যে কোনো এই জাস্ট এই ভ্যালোসিটি নিয়ে কোনো একটা কণা এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এন্টার করছে পারপেন্ডিকুলারলি, তাহলে যে বৃত্তাকার পাথটা ফলো করবে সেই বৃত্তাকার পাথের রেডিয়াসটা কত হবে, এভাবে তোমাদের নিউমেরিক্যাল লাইন। নেক্সট, যদি যে কোনো অ্যাঙ্গেলে প্রবেশ করে, আচ্ছা তাহলে এখানে কিছু আমাদের টার্ম বের করতে হবে, যে যখন একটা সমবৃত্তীয় পথে সমবেগে কোনো সমবৃত্তীয় পথ সে সমবেগে একটা বৃত্তাকার পাথ ফলো করছে, তাহলে আমরা সেখানে কি কি পাবো না, জাস্ট একটা দেখো পর্যায়কাল পাবো, ঠিক না, একটা পর্যায়কাল পাবো। পর্যায়কাল আমরা কাকে বলেছি না, জাস্ট একটা বৃত্তাকার এইখানে আর কি, এই যে এটা রেসপেক্টে কোনো কণা যখন বৃত্তাকার পাথ ফলো করছে, তখন একবার কমপ্লিট রিভলিউশন, অর্থাৎ একটা কমপ্লিট আবর্তনের জন্য যে প্রয়োজনীয় সময়, সেইটাকে আমরা কি বলছি, তার টাইম পিরিয়ড বা পর্যায়কাল। তাহলে আমরা রেডিয়াসটা কিভাবে বের করলাম, যে রেডিয়াসটা আমরা কি পেলাম একটু আগে, যে এফ তোমার কিউ ভি বি সমান হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, আর আর ইজিক্যাল টু কি হয়েছিল হচ্ছে যে এম ভি বাই কিউ ইন্টু বি। এটা হচ্ছে পাঁচটার রেডিয়াসটা আমরা বের করতে পেরেছি। তাহলে সে কণাটা কত বেগে ঘুরছে না, ভি বেগে ঘুরছে। তাহলে কণাটা রেডিয়াস যদি আর হয়, তাহলে একবার রিভলিউশন, একবার আবর্তন মানে কতটা পাথ অতিক্রম করা না, 2 পাই আর, যেহেতু বৃত্তাকার পাথ পরিসীমাটা, তাহলে 2 পাই আর, একবার রিভলিউশন মানে হচ্ছে কতটা পাথ, 2 পাই আর, তাহলে হচ্ছে 2 পাই ইন্টু এম ভি বাই কিউ বি। এটা হচ্ছে পাথের দৈর্ঘ্যটা একবার আবর্তনের জন্য। কত বেগ নিয়ে ঘুরছে না, ভি বেগ নিয়ে ঘুরছে। তাহলে পর্যায়কাল কত হবে, পর্যায়কাল হবে একবার আবর্তনের জন্য পাথ বাই গতিবেগ, তাহলে সময়টা আমরা পেয়ে যাব। তাহলে 2 পাই ইন্টু এম ভি বাই কিউ বি হোল ডিভাইডেড বাই ভি। তাহলে ভিটা কেটে যাচ্ছে, দিয়ে কি পড়ে থাকছে 2 পাই ইন্টু এম বাই কিউ বি, তাই তো, এম বাই কিউ বি। এটা হচ্ছে আমাদের পর্যায়কাল। কণা যখন বৃত্তাকার পাথ ফলো করছে তার টাইম পিরিয়ড টি, আর পর্যায়কাল কত হবে 2 পাই ইন্টু এম বাই কিউ বি, বুঝেছে। তাহলে পর্যায়কাল বা টাইম পিরিয়ড যদি এটা হয় বৃত্তাকার পাথ ফলো করার সময়, তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে বা কম্পাঙ্ক কত হবে,
আর কম্পাঙ্ক কত হবে? আমরা জানি কম্পাঙ্ক n ইকুয়াল টু বা ফ্রিকুয়েন্সি n ইকুয়াল টু 1 বাই টাইম পিরিয়ড t, 1 বাই টাইম পিরিয়ড t। আর ভ্যালুটা বসিয়ে দিই আমরা, তাহলে 1 বাই 2 পাই ইন্টু m বাই কিউবি। আর তাহলে কিউবিটা উপরে উঠে আছে, তাহলে 1 বাই 2 পাই 1 বাই 2 পাই ইন্টু কিউবি বাই এম, তাই তো? এটা হচ্ছে যে ফ্রিকুয়েন্সিটা। অর্থাৎ সাজিয়ে লিখলে কি পাবো? 1 বাই 2 পাই ইন্টু কিউ বাই এম ইন্টু বি। এটা হচ্ছে যে তার তোমার এটা হচ্ছে তোমার কম্পাঙ্ক নাকি? তাহলে কিউ বাই এম ইন্টু বি যে কত কম্পাঙ্ক নিয়ে ঘুরছে। তাহলে কম্পাঙ্কের ডেফিনেশন আমরা কি জানি? যে হ্যাঁ, টাইম পিরিয়ড হচ্ছে একবার রিভলিউশনের জন্য জাস্ট রিকোয়ার্ড টাইম, আর ফ্রিকুয়েন্সিটা কি না 1 সেকেন্ডে কতবার রিভলিউশন করছে। তার জন্য আমরা কম্পাঙ্ক ইকুয়াল টু 1 বাই টি করি, তাই তো? 1 সেকেন্ডে কতবার রিভলিউশন করছে সেটা হচ্ছে যে তার ফ্রিকুয়েন্সি বা কম্পাঙ্ক। নেক্সট, যে যদি যে কোনো অ্যাঙ্গেল প্রবেশ করে, কণাটা যে কোনো অ্যাঙ্গেলে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্রবেশ করছে, যে কোনো অ্যাঙ্গেলে, তখন কি হবে না? সাপোজ আমরা ধরছি যে এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, অ্যান্ড এটা হচ্ছে যে জেড এক্সিস। একটা থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম আমরা নিলাম। তো সেইখানে যে কোনো অ্যাঙ্গেলে প্রবেশ করছে, মানে আমরা ধরে নিচ্ছি যে যেখানে ভি ওয়াই এক্সিস বরাবর, ধরো ওয়াই অক্ষ বরাবর কোনটা, হ্যাঁ, তার মধ্যে এক্স ওয়াই জেড, যেখানে জেড এক্সিস বরাবর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে। তাহলে জেড এক্সিস বরাবর যদি ম্যাগনেটিক ফিল্ড কাজ করে, তাহলে কণাটা ধরো এইভাবে এন্টার করছে, এইভাবে বি। তাহলে থিটার সাথে একটা অ্যাঙ্গেল করছে, দেখো, মানে বি এর সাথে ভি এর একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, যে কোনো অ্যাঙ্গেল। তাহলে যে কোনো অ্যাঙ্গেল যদি হয়, তারপর হচ্ছে যে আমরা ধরছি যে বি এর সাথে থিটা অ্যাঙ্গেলে প্রবেশ করছে, বুঝেছে? এইভাবে বি এর সাথে, এটা হচ্ছে বি এর ডাইরেকশন, যেটা জেড এর ডাইরেকশন সেটা বি এর ডাইরেকশন, আর জেড এর সাথে প্যারালাল লাইন টানা মানে হচ্ছে এটা। তাহলে এটাকে আমরা বলবো বি এর ডাইরেকশন, নাকি? তাহলে কণাটা থিটা অ্যাঙ্গেলে প্রবেশ করছে বি এর সাথে। তাহলে ভি এর আমরা দুটো কম্পোনেন্ট পাবো, এই বরাবর হচ্ছে ওয়াই এক্সিস বরাবর হচ্ছে ভি সাইন থিটা, অ্যান্ড বি এক্সিস বরাবর জেড এক্সিস বরাবর হচ্ছে যে ভি কস থিটা। ভিটা আমরা দুটো কম্পোনেন্টে ভেঙে নিলাম। 1 মিনিট। অর্থাৎ যে দেখো, আমরা জানি যে কোনো কণা যখন ম্যাগনেটিক ফিল্ডের সাথে প্যারালালি এন্টার করছে, বা 0 ডিগ্রি বা 180 ডিগ্রি এন্টার করছে, তখন সে কোনো রকম ফোর্স রিয়েলাইজ করে না, কোনো রকম ফোর্স সে অনুভব করে না, তাহলে ফোর্সটা 0 হয়। তাহলে এখানে যে ভি কস থিটা কম্পোনেন্টটা আছে, এই ভি কস থিটা কম্পোনেন্টটা দেখো বি এর সাথে সমান্তরাল প্যারালাল, তাহলে এর জন্য কোনো সে ফোর্স রিয়েলাইজ করবে না। বাট ভি সাইন থিটা যে কম্পোনেন্টটা আমরা পেয়েছি, ভি সাইন থিটা যে আমরা কম্পোনেন্টটা পেয়েছি, দেখো ভি সাইন থিটা কম্পোনেন্টটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। আর আমরা জানি যে কোনো পার্টিকেল যখনই ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এন্টার করবে, তখনই সে বৃত্তাকার পাথ ফলো করবে। তাহলে ভি সাইন থিটা কম্পোনেন্টের জন্য সে একটা বৃত্তাকার পাথ ফলো করবে। আর ভি কস থিটা কম্পোনেন্টটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে ভি কস থিটা কম্পোনেন্টের জন্য বৃত্তাকার পাথটা জাস্ট সে একটা লিনিয়ার পাথ ফলো করতে চাইবে, এই বরাবর। তার জন্য তার পাথটা কেমন হয়ে যায়? তাহলে ভি, আবার বলছি দেখো, ভি সাইন থিটার জন্য সে জাস্ট একটা বৃত্তাকার পাথ ফলো করতে চাইছে, যেহেতু ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। আর ভি কস থিটা কম্পোনেন্টের জন্য সে কি করতে চাইছে না, একটা লিনিয়ার পাথ ফলো করতে চাইছে। সেই জন্য পাথটা কি হয়ে যায়? পাথটা হতে যে জাস্ট এইরকম একটা স্পাইরাল পাথ হয়ে যায়, ম্যাগনেটিক ফিল্ডকে জাস্ট এক্সিস করে, ম্যাগনেটিক ফিল্ডটাকে এক্সিস করে জাস্ট একটা স্পাইরাল পাথ করে করে কণাটা উপর দিকে উঠতে থাকে। বোঝা গেছে? তাহলে ওখানে আমাদের যেটা ছিল যে আর ইজিক্যাল টু এম ভি বাই কিউ ইন্টু বি, সেখানে ভি ভ্যালোসিটি নিয়ে পার্টিকুলার এন্টার করছিল। বাট এখানে কোন ভ্যালোসিটির জন্য সে ভি সাইন থিটাটা, কোন ভ্যালোসিটি কম্পোনেন্টের জন্য সে সার্কেলটা ফলো করছে না ভি সাইন থিটা। তাহলে এখানে আমরা ভি সাইন থিটা করবো। যে পাথ, যে আমরা যে হেলিক্যাল পাথটা বা হচ্ছে যে তোমার
হেলিক্যাল পাথ যেটা ফলো করছে, স্পাইরাল পাথ যেটা ফলো করছে, তার রেডিয়াস কত হবে, এম ভি সাইন থিটা বাই কিউবি। সেম, তাহলে হচ্ছে যে টাইম পিরিয়ড কত হবে, যেখানে আমাদের ওখানে যা ছিল সেম সেম করে দেবো, শুধু ভি এর জায়গাতে ভি সাইন থিটা চলে আসবে। তাহলে টু পাই, তাহলে টাইম পিরিয়ডটা কত হচ্ছে, টু পাই ইন্টু এম বাই কিউবি। দেখো তার টাইম পিরিয়ড কত হবে তার ভেলোসিটির উপর ডিপেন্ড করছেই না, ঠিক না, টু পাই ইন্টু এম বাই কিউবি। এটাই ফ্যাক্টর যে কোনো চার্জ পার্টিকেল যখন ম্যাগনেটিক ফিল্ডে এন্টার করে তার টাইম পিরিয়ড কত হবে তার ভেলোসিটির উপর ডিপেন্ডই করে না। তার ভেলোসিটি যাই হোক না কেন, টাইম পিরিয়ডটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। অর্থাৎ ভেলোসিটি যদি বেড়ে তার সার্কেলটা বেড়েও যায়, ধরো ভেলোসিটি বাড়ছে তাহলে সার্কেলের পাথটা হচ্ছে কি হবে, বেড়ে যাবে, বাট টাইম পিরিয়ডটা আমাদের কনস্ট্যান্ট থাকবে, যেহেতু ভেলোসিটির উপর ডিপেন্ড করছে না টাইম পিরিয়ডটা, হয়েছে। আর তাহলে সেম ফ্রিকোয়েন্সিটাও কনস্ট্যান্ট থাকবে, তার সাথে কিছু যায় আসে না। নেক্সট আমরা পড়বো যে তোমার কোনো তড়িৎ ক্ষেত্রে আহিত কণা, তাহলে কোনো তড়িৎ ক্ষেত্রে আহিত কণার গতি কেমন হবে। যদি আমরা আজকের ক্লাসে গতি পথটা জাস্ট বলবো না, জাস্ট কোনো তড়িৎ ক্ষেত্রে কোনো আহিত কণার যে বল অনুভব করছি শুধু সেইটা লিখবো। তাহলে কোনো তড়িৎ ক্ষেত্রে সেম যে এম ভর বিশিষ্ট কোনো কণা কিউ আধান, এম ভর এবং কিউ আধান, এম ভর এবং কিউ আধান বিশিষ্ট কোনো কণা যদি ই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থাকে তাহলে সে কতটা বল অনুভব করবে। না এটা আমরা দেখো সেই কুলম্ব সূত্রেই পড়েছি যে এ ফিজিক্যাল টু কিউ ইন্টু ই, নাকি, যে যে কোনো চার্জ পার্টিকেল সেটা স্থির থাকুক বা গতিশীল থাকুক, কোনো ই ফিল্ডের মধ্যে যদি থাকে তাহলে সে এফ পরিমাণ বল অনুভব করবে। তাহলে এফ ইজিক্যাল টু কিউই, যেখানে এফ এর ডাইরেকশনটা কোনটা হয়, যেটা ই এর ডাইরেকশন সেটাই হবে এফ এর ডাইরেকশন, এটা আমরা জাস্ট কুলম্ব সূত্রেই পড়েছি। তাহলে জাস্ট এটাই হবে এফ ইজিক্যাল টু কিউই। তাহলে দেখো যে কোনো ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে যেমন কি হচ্ছিল, কণাটাকে যদি বল অনুভব করতে হয় তাহলে তাকে গতিশীল হতেই হবে, বাট ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমরা দেখবো যে কণাটাকে জাস্ট আমরা যদি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখেও দিই তাহলে সে বল অনুভব করবে কত না এ ফিজিক্যাল টু কিউই, তা গতিশীল থাকুক বা স্থির থাকুক তার সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে এ ফিজিক্যাল টু কি, তাহলে টোটাল ফিল্ডটা কত হচ্ছে। আচ্ছা তার আগে তাহলে এই ফিল্ডটার জন্য কণাটা সাপোজ যদি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে স্থিরও থাকে, সাপোজ ভিটা ইনিশিয়ালি তার 0, বাট যখনই আমরা জানি যে যেখানেই ফোর্স কোনো পার্টিকেলের উপরে যখনই ফোর্স এক্সার্ট হবে, যখনই কোনো পার্টিকেল উপর বল প্রয়োগ করা হবে পার্টিকেলটা জাস্ট ত্বরণ লাভ করবে। তাহলে এখানেও কণাটা কি হবে, চার্জ কণাটা যদি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে স্থিরও থাকতো তাও তবু সে সাথে সাথে একটা ত্বরণ লাভ করবে। তাহলে আমরা জানি আবার এ ফিজিক্যাল টু এম এ, যদি কণাটা এ ত্বরণ লাভ করে, কণাটার ভর যদি এম হয় তাহলে সে এ ফিজিক্যাল টু এম এ, তাহলে এই দুটো আমরা সমান করতে পারবো। আর এম এ ইজ ইকাল টু কিউ ইন্টু ই, আর এ ইজ ইকাল টু কিউ বাই এম ইন্টু ই, হয়েছে। অর্থাৎ ই ফিল্ডের মধ্যে কোনো আধানকে যদি আমরা রাখি, কিউ আধান বিশিষ্ট এম ভর বিশিষ্ট কোনো আধানকে রাখি, সে কতটা ত্বরণ লাভ করবে রাখার সাথে সাথে কিউ বাই এম ইন্টু ই। যদি আমরা ম্যাগনিটিউডে লিখি তাহলে এ ইজ ইকাল টু কিউ বাই এম ইন্টু ই, বুঝতে গেছেন। তাহলে তার ইনিশিয়াল বেগটা আমরা 0 নিয়ে নিয়েছি, ইউ ইকুয়াল টু 0, যে স্থির ছিল, তারপরে হঠাৎ করে ত্বরণ লাভ করছে। তাহলে সব সূত্রগুলো আমরা কাজে লাগাতে পারবো, যে তাহলে টি সময় পরে তার বেগ কত হবে না ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, আর এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। ইউটা 0, তাহলে ভি ইকুয়াল টু এটি, এর ভ্যালুটা আমরা কি করবো এখানে বসিয়ে দেবো। তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে কিউ বাই এম ইন্টু ইটি। অর্থাৎ কোনো কণাকে যদি আমরা ই ফিল্ডের মধ্যে জাস্ট রেখে দিয়েছিলাম, সে ত্বরণ লাভ করবে এবং টি সময় পরে সে কতটা বেগ অর্জন করবে না গেইন করবে না কিউ বাই এম ই ইন্টু টি, বুঝছেন। আবার এটা বলতে পারি যে টি সময়ে সে কতটা পাথ ফলো করবে না এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার, হয়েছে। আর এস ইজিক্যাল টু হাফ অফ এ টি স্কোয়ার, যেহেতু ইনিশিয়ালি সেটা স্থির ছিল, আর যদি ইনিশিয়ালি কোনো একটা বেগ নিয়ে প্রবেশ করে তখন সেটা আমরা রেখে দেবো বেগটা, হয়েছে। তাহলে এখানেও এর ভ্যালুটা আমরা বসিয়ে দেবো। এইভাবে হচ্ছে যে সব পাথগুলো আমরা সব ইকুয়েশনগুলো ফলো করবে এখানে। তাহলে যদি কোনো কণা
আচ্ছা চলো আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাস দেখি।